একটা সিনারিও ইম্যাজিন করো, তুমি সারা রাত জেগে পড়লে, বইয়ের প্রতিটা লাইন, প্রতিটা ডেটা মুখস্থ করলে, তোমার কনফিডেন্স একদম পিকে। কিন্তু পরদিন সকালে এক্সাম হলে প্রশ্নপত্রটা হাতে পাওয়ার পর বা মিটিং রুমে বস যখন হঠাৎ সেই স্পেসিফিক ডেটাটা জানতে চাইল, হঠাৎ করে সব ব্ল্যাঙ্ক। উফ, একদম কলিজায় হাত দিলেন। মনে হয় ব্রেনের হার্ড ডিস্ক হঠাৎ ক্র্যাশ করেছে। মানে আমি জানি যে আমি এটা জানি, পেটের ভেতর ঘুরপাক খাচ্ছে, কিন্তু জিহ্বায় আসছে না। মনে হয় আমার মেমোরিটাই আসলে একটা ফুটো বালতি, যা ঢালছি সব নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ফিলিংসটা ভয়ানক। মনে হয় নিজের ওপর কন্ট্রোল নেই। কিন্তু একটা গুড নিউজ দিই। এই অবস্থায় গুড নিউজ কি সেটা? গুড নিউজ হলো তোমার মেমোরি খারাপ না, তোমার ব্রেনে কোনো সমস্যা নেই। সমস্যাটা তোমার মেমোরিতে না, সমস্যা তোমার রিট্রিভাল প্রসেসে। অর্থাৎ তথ্যটা তুমি মাথায় ঢুকিয়েছ ঠিকই, কিন্তু সেটা বের করার রাস্তাটা খুঁজে পাচ্ছ না। তার মানে আমি এতদিন ভুল পদ্ধতিতে চেষ্টা করছিলাম। 100%। আজ আমরা মেমোরি নিয়ে কিছু ভুল ধারণা ভাঙব এবং 7টা এমন সায়েন্টিফিক টুল শিখব যা তোমার ব্রেনকে একটা সাধারণ স্টোরেজ থেকে সুপার কম্পিউটারে কনভার্ট করবে। আর এটা কোনো মোটিভেশনাল কথাবার্তা না, পিওর নিউরোসায়েন্স। সুপার কম্পিউটার শুনতে তো দারুণ লাগছে, কিন্তু সত্যি বলুন তো, মেমোরি কি আদৌ বাড়ানো পসিবল, নাকি কেউ জন্মগতভাবে জিনিয়াস আর কেউ আমার মতো অ্যাভারেজ? নিউরোসায়েন্সে একটা টার্ম আছে, নিউরোপ্লাস্টিসিটি। সহজ বাংলায় বললে আমাদের ব্রেন প্লাস্টিকের মতো ফ্লেক্সিবল। তুমি যেভাবে প্র্যাকটিস করবে, ব্রেনের নিউরনগুলো সেভাবেই নতুন কানেকশন তৈরি করবে। এটা ফিক্সড হার্ডওয়্যার না যে একবার যা পেয়েছো সারা জীবন সেটাই থাকবে। তুমি চাইলে যে কোনো বয়সে নিজের ব্রেনকে রিওয়ায়ার করতে পারো। সিরিয়াসলি? আমি ভাবতাম বয়স বাড়লে মেমোরি শুধু কমেই। ভুল ধারণা। সঠিক টেকনিক জানলে 60 বছর বয়সেও মেমোরি শার্প করা সম্ভব। তুমি যদি রেডি থাকো, চলো আমরা ব্রেনের অপারেটিং সিস্টেমটা আপডেট করি। আমি রেডি, খাতা কলম নিয়ে বসেছি। অ্যাকশন প্ল্যানটা বলুন। মেমোরি ইমপ্রুভ করার প্রথম ধাপটা কিন্তু মনে রাখা না। প্রথম ধাপ হলো খেয়াল করা, যাকে আমরা বলি অ্যাটেনশন। মনোযোগ? এটা তো সবাই বলে মন দিয়ে পড়ো, কিন্তু মন তো বসে না। পড়তে বসলেই দুনিয়ার সব চিন্তা মাথায় আসে। কারণ আমরা একটা মিথের মধ্যে বেঁচে আছি, সেটা হলো মাল্টিটাস্কিং। আচ্ছা, সত্যি করে বলো তো, পড়ার সময় বা কাজের সময় তোমার ফোনটা কোথায় থাকে? টেবিলের ওপরেই থাকে। মাঝে মাঝে একটু নোটিফিকেশন চেক করি, বা কানে হয়তো হালকা মিউজিক চলে। এখানেই হচ্ছে মেইন ব্লান্ডার। মেমোরির ফার্স্ট রুল হলো ইউ ক্যানট রিমেম্বার হোয়াট ইউ ডু নট পে অ্যাটেনশন টু। একটা ছোট্ট টেস্ট দিই। গতকাল দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলে? সবজি আর ডাল, আর একটু ভাজি ছিল। গুড। এবার বলো, গতকাল অফিসে বা কলেজে আসার সময় 3 নম্বর অটো বা রিকশাটার হুডের রং কী ছিল? এটা কি প্রশ্ন! অটোর হুডকে মনে রাখে? মনে নেই। কেন মনে নেই? তোমার চোখ তো রিকশাটা দেখেছে, সিগন্যাল ব্রেনেও গেছে। কিন্তু আমি তো ওটার দিকে ফোকাস করিনি। এক্স্যাক্টলি। তুমি অ্যাটেনশন দাওনি বলে মেমোরিটা তৈরিই হয়নি। আমরা ভুলে যাই না, আসলে ইনফরমেশনটা ব্রেনের হার্ড ডিস্কে রাইট করাই হয় না। যখন তুমি পড়তে পড়তে চ্যাট করছো, ব্রেন কনফিউজড হয়ে যায়। সেই ইনফরমেশনগুলোকে ইম্পর্ট্যান্ট ফোল্ডারে না রেখে ট্র্যাশ ফোল্ডারে ফেলে দেয়। সর্বনাশ! তার মানে মাল্টিটাস্কিং করে আমি আসলে নিজেকেই স্লো করে দিচ্ছি। একদম। তাই সলিউশন হলো ডিপ ওয়ার্ক বা সিঙ্গেল টাস্কিং। পড়ার সময় ফোন অন্য রুমে, কাজের সময় ডু নট ডিস্টার্ব মোড। যখন যেটা করবে 100% ফোকাস শুধু ওটার ওপর। বিশ্বাস করো, 1 ঘন্টার ডিপ ওয়ার্ক 4 ঘন্টার মাল্টিটাস্কিংয়ের চেয়ে বেটার। আচ্ছা, মনোযোগ দিলাম, কিন্তু বোরিং টপিকগুলো তো মাথায় থাকে না। হিস্ট্রি, ডেট বা কঠিন থিওরি, এগুলো মনে রাখার উপায় কি? এখানে আমাদের ব্রেনের আদিম স্বভাবটাকে কাজে লাগাতে হবে। লক্ষ বছর আগে মানুষের ভাষা ছিল না, বই ছিল না। তখন মানুষ মনে রাখত কি দিয়ে? দেখে, মানে ছবি বা দৃশ্য দেখে। রাইট, ভিজুয়ালস। আমাদের ব্রেন টেক্সট বা লেখার চেয়ে ছবি বা ইমাজিনেশন 1000 গুণ বেশি শক্তিশালীভাবে মনে রাখতে পারে। এটাকে আমরা বলি ভিজুয়াল অ্যাসোসিয়েশন। চলো একটা লাইভ এক্সপেরিমেন্ট করি। আমি 3টে র্যান্ডম শব্দ বলবো, শুধু শুনবে না, মাথায় ছবি আঁকবে। শব্দগুলো হলো হাতি, সাইকেল, আইসক্রিম। হাতি, সাইকেল, আইসক্রিম। ওকে। এভাবে না, চোখ বন্ধ করো। এবার কল্পনা করো, একটা বিশাল গোলাপি হাতি, সে একটা ছোট্ট সাইকেল চালানোর চেষ্টা করছে, আর তার সুরে ধরা আছে বিশাল একটা আইসক্রিম, যেটা গলে গলে তার মাথায় পড়ছে। পিঙ্ক কালার হাতি সাইকেল চালাচ্ছে, কি আজগুবি দৃশ্য! দৃশ্যটা যত আজগুবি, অদ্ভুত বা রিডিকুলাস হবে, ব্রেন তত দ্রুত সেটা ক্যাচ করবে। কারণ ব্রেন সাধারণ জিনিস ইগনোর করে, কিন্তু অদ্ভুত জিনিস নোটিস করে। এবার চোখ খুলে বলো, শব্দগুলো কি ছিল? হাতি, পিঙ্ক হাতি ছিল, সে সাইকেল চালাচ্ছিল, আর সুরে আইসক্রিম ছিল।
আরে ছবিটা একদম চোখে ভাসছে। এটাই ট্রিক। পড়ার সময় যখনই কোনো কঠিন কনসেপ্ট বা নাম আসবে সেটাকে জোর করে একটা অদ্ভুত মেন্টাল ইমেজে কনভার্ট করে ফেলো। বোরিং পড়াটাকে মাথায় একটা কার্টুন মুভি বানিয়ে ফেলো, দেখবে আর ভুলছ না। ভিজুয়ালাইজেশন বুঝলাম, কিন্তু যখন সিকোয়েন্সিয়ালি অনেক কিছু মনে রাখতে হয়, ধরুন বাজারের লিস্ট বা প্রেজেন্টেশনের 10টা পয়েন্ট, তখন তো ছবিগুলো গুলিয়ে যায়। তখন আমরা ব্যবহার করব মেমোরি ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল টুল, দ্য মেমোরি প্যালেস বা লোসি মেথড। এটা শার্লক হোমস ব্যবহার করত, মনে আছে? হ্যাঁ, দেখেছি মুভিতে, কিন্তু এটা কি বাস্তবে আমরা সাধারণ মানুষরা পারবো? অবশ্যই, এটা খুব সিম্পল। কনসেপ্টটা হলো তোমার খুব পরিচিত একটা জায়গা, যেমন তোমার নিজের বাড়ি, তার সাথে অপরিচিত তথ্যগুলোকে লিঙ্ক করা। চলো প্র্যাকটিস করি। ধরো তোমার বাজারের লিস্টে 3টে জিনিস আছে। 1, বিশাল একটা কাঁঠাল। 2, ডিটারজেন্ট পাউডার। 3, একতড়া গোলাপ ফুল। কাঁঠাল, ডিটারজেন্ট, গোলাপ। ওকে। এবার চোখ বন্ধ করো, মেন্টালি তোমার বাড়ির মেন গেট দিয়ে ঢোকো। গেটটা খুলতেই দেখলে বিশাল একটা কাঁঠাল গেটের সাথে ঝুলছে, আর সেটা ফেটে আঠালো আঠা গড়িয়ে পড়ছে। তুমি হাত দিয়ে কাঁঠালটা সরিয়ে ভেতরে ঢুকলে। ফিলিংসটা ইম্যাজিন করো। ইয়াক, হাতে কাঁঠালের আঠা লেগে গেল। ওকে, ভেতরে ঢুকলাম। এবার ড্রয়িং রুমে ঢোকো, দেখলে তোমার সোফাটা আর সোফা নেই, ওটা একটা ডিটারজেন্ট পাউডারের পাহাড় হয়ে গেছে। তুমি বসতে গেলে আর ধপাস করে ডিটারজেন্ট পাউডারের মধ্যে ডুবে গেলে। নাকে ডিটারজেন্টের গন্ধ আসছে? হ্যাঁ, হাঁচি পাচ্ছে। ডিটারজেন্ট। তারপর? এবার কিচেনে যাও, গিয়ে দেখলে বেসিনে জলের বদলে হাজার হাজার লাল গোলাপ দিয়ে ভর্তি। তুমি ট্যাপ খুললে আর জল না পড়ে গোলাপের পাপড়ি পড়ছে। ওয়াও, সিনটা খুব সুন্দর। এবার চোখ খুলে বলো তো, বাজারের লিস্টটা সিকোয়েন্স অনুযায়ী বলো। গেটে ছিল কাঁঠাল, সোফায় ডিটারজেন্ট, আর কিচেনের বেসিনে গোলাপ। এটা তো ম্যাজিকের মতো কাজ করছে। আমি তো মুখস্থ করার চেষ্টাই করিনি, শুধু হেঁটেছি। এক্স্যাক্টলি, তুমি পরিচিত লোকেশনের সাথে ইনফরমেশন হুক করে দিয়েছ। এক্সাম হলে বা স্টেজে দাঁড়িয়ে তোমাকে শুধু নিজের বাড়িটা ভিজিট করতে হবে, পয়েন্টগুলো অটোমেটিক মনে পড়ে যাবে। এটা তো লাইফ চেঞ্জিং। কিন্তু নাম্বারের ক্ষেত্রে কি করব? ধরুন কারোর ফোন নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ওখানে তো ছবি আঁকা কঠিন। তখন আসবে চাঙ্কিং মেথড। চাঙ্ক মানে টুকরো করা। একটা ফোন নাম্বার ভাবো, 983, এরপর 7টা সংখ্যা। তুমি কি 10টা সংখ্যা একসাথে মনে রাখার চেষ্টা করো? না না না, 983, তারপর 123, তারপর 456, এভাবে ভেঙে ভেঙে বলি। এটাই চাঙ্কিং। আমাদের ব্রেনের ওয়ার্কিং মেমোরির একটা লিমিট আছে। সাইকোলজিস্টরা বলেন আমরা একসাথে 5 থেকে 9টার বেশি তথ্য প্রসেস করতে পারি না। তাই বড় ইনফরমেশনকে ছোট ছোট গ্রুপে ভাগ করে ফেলো। এটা কি পড়ার ক্ষেত্রেও কাজে লাগে? অবশ্যই। ধরো তোমাকে পুরো একটা চ্যাপ্টার পড়তে হবে। পুরোটা একসাথে দেখলে ব্রেন প্যানিক করবে। ওটাকে 3টে বা 4টে ছোট সেকশনে ভাগ করো। প্রতিটা সেকশন আলাদা করে পড়ো। ব্রেন এটাকে ছোট ছোট বাইট সাইজ টাস্ক হিসাবে নেবে। প্রেশার কমবে, রিটেনশন বাড়বে। এবার যে টেকনিকটা বলবো, স্টুডেন্টরা এখানেই সবচেয়ে বড় ভুলটা করে। এটাকে বলে অ্যাক্টিভ রিকল। ভুলটা কি? আমি তো বারবার পড়ি, হাইলাইটার দিয়ে তাগাই। এটাকে বলে প্যাসিভ লার্নিং। এটা করে তুমি নিজেকে ধোঁকা দিচ্ছ। যখন বই খোলা থাকে তখন ব্রেনের মনে হয় আরে এটা তো আমি পারি। একে বলে ইলিউশন অফ কম্পিটেন্স। কিন্তু বই বন্ধ করলেই সব ব্ল্যাঙ্ক। জিমে গিয়ে শুধু অন্যের ডাম্বেল তুললে কি তোমার মাসেল হবে? না, আমাকে নিজেকে ডাম্বেলটা উঠাতে হবে, কষ্ট করতে হবে। এক্স্যাক্টলি, পড়ার ক্ষেত্রেও তাই। বই বন্ধ করো, নিজেকে প্রশ্ন করো আমি এইমাত্র কি পড়লাম, এবং না দেখে বলার চেষ্টা করো বা খাতায় লেখো। যখন তুমি স্ট্রাগল করবে, যখন মনে করার জন্য ব্রেনে চাপ দেবে, ঠিক তখনই মেমোরিটা শক্তিশালী হবে। পড়া মনে রাখা সহজ হলে বুঝবে তোমার পড়া হচ্ছে না। একটু কষ্ট হওয়া মানেই ব্রেন কাজ করছে। কিন্তু পড়ার 2 দিন পর তো আবার ভুলে যাই। রিভিশন দেওয়ার সঠিক নিয়ম কি? এখানে আসবে স্পেসড রেপিটেশন। বিজ্ঞান বলে আমরা কিছু শেখার 24 ঘন্টার মধ্যে তার প্রায় 70% ভুলে যাই। এটাকে বলে ফরগেটিং কার্ভ। এটা আটকানোর উপায় হলো সঠিক সময়ে রিভিশন দেওয়া। মানে প্রতিদিন রিভাইজ দেব? না, স্মার্টলি রিভাইজ দেবে। 1, আজ যা পড়লে সেটা কাল সকালে একবার রিভাইজ দাও, 24 ঘন্টা পর। 2, এরপর 3 দিন পর একবার। 3, এরপর 1 সপ্তাহ পর একবার। এভাবে গ্যাপ দিয়ে দিয়ে রিভাইজ দিলে ব্রেন বুঝবে এই তথ্যটা ইম্পর্ট্যান্ট এবং সেটাকে লং টার্ম মেমোরিতে শিফট করে দেবে। অনেক টেকনিক শিখলাম। আর কোনো ফিজিক্যাল ফ্যাক্টর আছে? অবশ্যই, লাইফস্টাইল অডিট। তুমি যদি দিনে 4-5 ঘন্টা ঘুমাও আর সারাদিন জাঙ্ক ফুড খাও, তাহলে পৃথিবীর কোনো মেমোরি টেকনিক তোমাকে বাঁচাতে পারবে না। ব্রেনের সেভ বাটন হলো ঘুম। সারাদিন যা শিখলে সেটা ব্রেন মেমোরিতে পার্মানেন্টলি স্টোর করে যখন তুমি গভীর ঘুমে থাকো। তাই মিনিমাম 7 ঘন্টা ঘুম মাস্ট। আর প্রচুর জল খাবে। ব্রেন হাইড্রেটেড থাকলে প্রসেসিং স্পিড বাড়ে। আর ফাইনাল টিপস?
এটা আমার ফেভারিট, দ্য ফাইনম্যান টেকনিক। নোবেলজয়ী বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান বলতেন, তুমি যদি কোনো বিষয় একটা 5 বছরের বাচ্চাকে সহজ করে বোঝাতে না পারো, তার মানে তুমি নিজেই সেটা বোঝোনি। মানে আমি যা শিখব তা অন্যকে শেখাবো। হ্যাঁ, কোনো বন্ধুকে টপিকটা বোঝাও বা কাউকে না পেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই লেকচার দাও। যখন তুমি সহজ ভাষায় বোঝাতে যাবে তখন দেখবে কোথায় কোথায় আটকাচ্ছ। যেখানে আটকাবে বুঝবে ওটাই তোমার উইক পয়েন্ট, ওটা আবার পড়ে নাও। সত্যি বলছি, আজ মনে হচ্ছে একটা কমপ্লিট রোড ম্যাপ পেলাম। এতদিন অন্ধকারে ঢিল ছুড়ছিলাম। মেমোরি কোনো ম্যাজিক না, এটা একটা প্রসেস। আজ আমরা 7টা ওয়েপন পেলাম। 1. অ্যাটেনশন, মাল্টিটাস্কিং বন্ধ। 2. ভিজুয়াল অ্যাসোসিয়েশন, আজগুবি ছবি। 3. মেমোরি প্যালেস, চেনা রাস্তায় অচেনা তথ্য। 4. চাঙ্কিং, টুকরো করা। 5. অ্যাক্টিভ রিকল, না দেখে বলা। 6. স্পেসড রিপিটেশন, গ্যাপ দিয়ে রিভিশন। 7. টিচ আদার্স, অন্যকে শেখানো। আমি আজ থেকেই শুরু করব, বিশেষ করে ওই মেমোরি প্যালেসটা দিয়ে। দারুণ! যারা শুনছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ। আগামী 7 দিন এই টেকনিকগুলো অ্যাপ্লাই করুন। তারপর দেখুন আপনার সেই ফুটো বালতি মার্কা ব্রেন কিভাবে তথ্য ধরে রাখতে শুরু করে। থ্যাংক ইউ, দেখা হবে পরের এপিসোডে। ভালো থেকো, আর মনে রেখো, your brain is capable of amazing things. Just train it right.